আমি হাত জোর করে আমি জাস্ট সবার কাছে বলতে চাই, আমার মামলা করা হয়েছে আমি ওর কাছে মুক্তি পাওয়ার জন্য, আমার মামলা করা হয়েছে ওকে আটকানোর জন্য। আমি মামলা করেছি এই হ্যারাসমেন্ট, এই ফিজিক্যাল অ্যাসল্ট, এগুলো থেকে আমাকে মুক্তি দেন এবং আমার জীবন থেকে সে যেন চলে যায়। আমি কোনোদিন, আপনারা কোনোদিনও দেখবেন না আমি তার বাসায় যে আমি কিছু করেছি। সে সবসময় আমার সব ভিডিও, সব লাইভ, সবকিছু আমার বাসায় করেছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে মানে আমার বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, আমার বাচ্চাদের মানে তারা দরজা বন্ধ করে বসে গেছে, তারা বের হচ্ছে না, তারা ভয় পাচ্ছে, কারণ তারা এগুলো ফেস করতে যাচ্ছে না। তারা ছোট মানুষ, আর আমার ছোট বাচ্চাটাও অনেক আমি লাইভেও দেখছিলাম, বলতেছিলাম যে মা তোমরা ঘরে যাও, কিছু হয় নাই, কিছু হয় নাই, ওদেরকে কাম ডাউন করার চেষ্টা করতেছিলাম, কিন্তু জানোয়ারের মতো আচরণ করতেছিল সেটা তাও লাইভে। তাহলে আপনারা চিন্তা করেন যে বাস্তব লাইফে সে কি করে, কি করেছে। আমি 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 ওর কাছ থেকে, আমি ওকে আটকে রাখবো কি, আমি ওর কাছ থেকে দূরে যেতে চাই, কিন্তু ওর কথা হচ্ছে যে তুই আমাকে একটা বাড়ি দিয়ে তারপরে যা, তুই আমাকে একটা জমি দিয়ে তারপরে যা, তুই যা করবি আমাকে দিয়ে তারপরে যাবি। সবাই আমার জন্য আসলে খুবই হুমকি স্বরূপ ছিল, আমার পরিবারের জন্য হুমকি স্বরূপ ছিল। আমি একটা সোসাইটিতে থাকি, একটা সিকিউর এলাকা, সেখানে যে আমার বাসায় যে এই ধরনের অ্যাক্টিভিটিস আমার বাচ্চাদেরকে ভয় ভীতি সব দেখানোর কারণে আমি ক্যান্টনমেন্ট থানায় যে একটা অভিযোগ করে এসেছি, জিডি করে এসেছি যে আমার সাথে, বিকজ ও তো আগেও এগুলো করেছে এবং মামলা তোলার জন্য যে সে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছিল, সেটা আপনারা এতদিন হয়তো দেখেননি। কতদিন লাইভে আপনারা দেখেছেন যে মামলা তোলার জন্য সে লাইভে এসে পর্যন্ত হুমকি দিচ্ছিল। তো এটা আমি আমার পরিবারের অ্যাডভাইস এবং সোসাইটির অ্যাডভাইসে আমি থানাতে যে একটা জিডি করেছি। তো জিডিটা আমলে নিয়ে যা কিছু থানায় হয়তো মামলা হয়ে গিয়েছে, আমি এক্স্যাক্টলি টার্মসগুলো বলতে পারবো না, ওইটার কার্যক্রমের অংশ হিসেবেই আমি আজকে এখানে এসেছি। আমরা দেখেছি আগের যে মামলাগুলো, এগুলো একটা পর্যায়ে যাওয়ার পরে তারপর আপনারা আবার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর দিকে যাচ্ছিলেন এবং একটা ভালো সম্পর্কের দিকে যাচ্ছিলেন। কি এমন হলো যে আবার আপনাদের আদালত পর্যন্ত আসতে হলো? ভাইয়া, আগের মামলাগুলো যেটা হয়েছিল সেটাও মামলা হওয়ার পর থেকে আপনারা দেখেছেন নানা রকম লাইভ, নানা রকম থ্রেড, নানা রকম হুমকি এবং নানা রকম ব্ল্যাকমেইলিং। যেহেতু সে আমার সাথে পার্সোনালি রিলেটেড ছিল, সে আমার প্রাইভেট ছবি পাবলিশ করে দিবে, এই ধরনের নানা রকম ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে ফোর্স করে সে আমাকে রাজি করায় যে মামলাগুলো তুলতে হবে। আমি নিজের কথা চিন্তা করে, আমার সন্তানদের কথা চিন্তা করে আমি ভয়ভীতির পরিপ্রেক্ষিতে আমি কিন্তু মোটামুটি রাজি হয়ে বলেছি যে ঠিক আছে আমাকে ছেড়ে দাও, আমাকে আমি আমার পরিবার নিয়ে আমি ঠিক মতো বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, আমার বাচ্চাদেরকে ভালো রাখতে চাই, আমার দরকার নেই মামলা, আমি আপোষ করে নিব। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি স্টেপও নিয়েছিলাম এবং আমরা আদালতে এসে সময় নিয়েছিলাম একটা আপোষ করার জন্য, কিন্তু সেটাও কিন্তু আমি উইলিংলি করিনি। সেটা আমাকে গলায় পাড়া দিয়ে, গলায় চাপা দিয়ে এবং নানা রকম ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে। আপনারা হয়তো জানেন যে সামাজিক যোগাযোগে আমরা যে ভিডিওগুলো দেখি সবসময় সেগুলো কিন্তু সত্যিকার ভিডিও থাকে না, এর সামনে হয়তো আমরা কন্টেন্ট করে বা অ্যাক্টিং করে বা অনেক কিছু। এটার যে সত্যি ঘটনা এটা আপনারা জানতে পারবেন, কারণ আমাকে যে অনেক প্রকার হুমকি দেওয়া হয়েছে, অনেকবার অনেকভাবে নানাভাবে নিজে এবং মানুষের মাধ্যমে। আমি এর আগেও কিন্তু বলেছিলাম বড় বড় প্রভাবশালী মন্ত্রীদের ছেলে বা তাদের মানে প্রিভিয়াস যে সরকার ছিল তাদের বড় বড় নেতাদেরকে দিয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছিল। এই কথাগুলো কিন্তু আমি আগে আপনাদের কাছে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলাম। তো আমি আসলে এক প্রকার চাপে পড়ি, আমি তখন একটা আপোষ করার জন্য আমি আসলে রাজি হই। আমি জাস্ট চেয়েছি যে আমি সবকিছু থেকে দূরে থাকবো, আমার বাচ্চাগুলোকে এই সব ভিতরে আনবো না, আর আমার বাচ্চাদেরকে আমি চাই না যে আমার সাথে যা ঘটেছে আমার বাচ্চারা এগুলোর ফল ভোগ করুক। আমি ওর কাছ থেকে দূরে যেতে চেয়েছিলাম এবং এই জন্যই আমি আসলে তখন একটা আপোষের ব্যাপার আমি বলেছি ঠিক আছে মামলা আমি তুলে ফেলবো।
কিন্তু তারপরে যেটা হলো সেটা দেখা গেল যে সে আপোষের পরে তো সে লাইভে এসে যে অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখেছেন যে প্রকার মানে এই আমার মতো একজন কি বলবো আমার মতো মানুষকে সে যদি লাইভে এসে এই ধরনের গালাগালি এই ধরনের অশ্রাব্য ল্যাঙ্গুয়েজ এইভাবে প্রায় 4টা লাইভ করেছে আমার প্রাইভেট এরিয়াতে আমার বাসার ভিতরে। তো সে অন্য সময় কি করে আপনারা সেটা হয়তো মানে চিন্তাও করতে পারবেন। এবং কালকে যে শুধু লাইভ করে সেটা না, সে আমাকে ফিজিক্যাল অ্যাসল্টও করেছে, সে আমার বাচ্চাদেরকে কিভাবে ভিডিও দেখেছে, আমার বাসা কাজের লোকজনদের কিভাবে দেখেছে। আপনাদেরকে মানে বলে বোঝানোর মতো না যে কালকে আপনারা যদি লাইভটা দেখেন সে কি পরিমাণ অ্যারোগেন্ট ছিল, কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিল, কি পরিমাণ যে আমি এই জিনিস আমার আসলে মানে আমি ট্রমাটাইজ হয়ে আছি। ওর চাহিদা আমাকে মেটাতে হবে, ওর সবকিছু আমাকে আমার বাসায় আসছে, আমার বাসায় এসে আমাকে অ্যাসল্ট করেছে। আমি তো ওর বাসায় যাই নাই, আমি তো আপনারা আমাকে দোষারোপ করতে পারতেন আমি যদি তার বাসায় যে এগুলো করে আসতাম। একটা পুরুষ মানুষকে আমি জোর করে এত দূর থেকে আমার বাসায় আমি এনে ঢুকাই, আমার বেডরুমে ঢুকাই, আমি আটকে রাখবো। সে বাচ্চা না, সে দেখতে সে নেশাখোর দেখে সে এরকম, তার শারীরিক গঠন ঠিক মতো হয়নি, কিন্তু সে বাচ্চা না। তার ডিএনএ টেস্ট করা হোক, তার অ্যাকচুয়াল বয়স জানা যাবে। আচ্ছা, ওই দিন কি আপনার উপরে কোনো শারীরিক নির্যাতন অথবা হাত তোলা হয়েছিল? শারীরিক নির্যাতন হয়েছে, হাত তোলা হয়েছে, সবই হয়েছে। আমরা দেখলাম যে গতকাল আপনি একটা বাটারা থানায় একটি মামলা আমি করেছেন। ক্যান্টনমেন্ট থানায় এই বিষয়ে আমার পরিবার থেকে যেহেতু বলেছে যে আমার বাসার ভিতরে এসে এগুলো করে গেছে, তো অবশ্যই আমার একটা সিকিউরিটি প্রিকশন নেওয়া দরকার, অবশ্যই আমার জিডি করা দরকার। আমি ক্যান্টনমেন্ট থানায় আমি জিডি করতে গিয়েছি। কি অভিযোগে অভিযুক্ত করেছেন? যেটাই যে আমার বাসায় ঢুকে অনধিকার প্রবেশ করে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে। আমাকে সে বলেছে যে আপনারা তো জানেন যে আমরা তো একসাথে থাকতাম, আমার অনেক রকম ছবি ভিডিও আছে। সে বলেছে আমি এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেব, এগুলো আমি পাবলিশ করে দেব। এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আমার জানের ভয় করতেছি এখন। সে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে অনধিকার প্রবেশ মানে আমাকে বলে আসেনি। আপনারা তো ওর যদি মোবাইল ট্র্যাক করেন, আপনারা যদি এলাকার সিসিটিভি ফুটেজ ট্র্যাক করেন, আপনারা দেখবেন নিজেই ঢুকেছে, কেউ ওকে নিয়ে আসেনি। আমার ফোন আমি কালকে দেখেছিলাম, ডিজিটাল খবরকে দেখেছিলাম আমার ফোনে, যে আমি খালি বলেছি যে তুমি জুম্মার নামাজটা পড়ে তুমি গাঁজা খাচ্ছ। নামাজ পড়ে সে মসজিদ থেকেও বের হয়নি, মসজিদের সামনে তার গাড়িতে বসে সে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। সেইটার সময় সে আমাকে একটা ভিডিও কল দিয়েছে। আমি শুধু বলেছি যে তুমি জুম্মার নামাজ পড়ে তুমি মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, তোমার আর এর চেয়ে খারাপ আর কি হতে পারে। আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় রিয়েল লাইফটা ওরকম না, রিয়েল লাইফটা ডিফারেন্ট। রিয়েল লাইফে ও মানুষের কাতারে পড়ে না। আপনারা যদি বলেন যে তুই মামলা করেছিস কেন, দুটা মামলা হয়েছে আপনারা জানেন। একটা অ্যাটেম্পট টু মার্ডার যেটা লাইভ ছিল, যেটা সাক্ষী ছাড়া দুনিয়াবাসী ছিল, আর একটা ছিল যে সে আমার সাথে সম্পর্কে ডিনায়াল ব্যাপারটা, নারী শিশুর মামলা। সেটা আপনারা দেখেছেন যে 4টা বছর আমার সাথে একসাথে থাকার পর 4 বছর পরে সে বাড়ি চেয়েছে, বাড়ি দেয়নি দেখে সে তখন বলেছে যে আমরা ম্যারিড না, আমরা সিঙ্গেল, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এই ধরনের। এছাড়া তো আরো অনেক অপরাধ করেছে, সে অনেক রকম। সে আমার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, সে আমার সাথে প্রতারণা করেছে, সে আমার আরো অনেক কিছু করেছে, যেগুলোতে তো আমি মামলা দেইনি। একটা মানুষের জন্য মামলা কখন হয়? যখন সে অপরাধ করে, তখনই তো মামলাটা হয়। সে যদি এতই নির্দোষ হতো, তাহলে আপনারা যে এতগুলো আমার কাছে যে ছবিগুলো পাঠানো হয়েছে, ওর কিছু ছবি পাঠানো হয়েছে, সে যদি এতই ভালো মানুষ হতো, এতগুলো মানুষের সাথে ও কি করছে, এইসব নোংরামি করছে, তারপরেও কি দোষটা আমার? আচ্ছা, পরশুদিন মামুনের যে লাইভটি হয়েছে মানে সন্ধ্যাবেলা আপনার বাসায়, এরপরে মানে মামুনের কিছু পার্সোনাল ছবি এবং ভিডিও মানে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই কথাটা বলি, মামুন লাইভটা করেছে আসলে দিনের বেলা, সন্ধ্যার সময় না। মামুনের এই লাইভের আগেও মামুনের এই ছবি আমি 15 দিন আগে পেয়েছি তার একজন ভিকটিমের কাছ থেকে। একজন সে গ্যাং রেপের মতো একটা অ্যাক্টিভিটিস করেছে নরসিংদীতে।
সেখানে যে একজন পেইড প্রস্টিটিউট বলা যায়, ওনার সাথে 7-8 জন কয়েক মাল্টিপল টাইমস এরকম মানে অ্যাক্টিভিটিস করেছে। তো তার এক ভিক্টিমের কাছ থেকে আমি আসলে ছবিগুলো আমার কাছে এসেছে, ঠিক আছে। তো এই ধরনের ছবি আমার কাছে এসেছে 15 দিন আগে, এবং এটা নিয়ে আমি অলরেডি কিন্তু সবার সাথে হয়তো কথা বলতে পারিনি, বা যাদের সাথে আমার রেগুলার কথা হয়, ডিজিটাল খবর, পাবলিক নিউজ, এরকম কিছু আছেন ভাইয়ারা যারা আছেন, তাদের সাথে আমি 15 দিন আগেই বলি। এটা নিয়ে আসলে গতকালকে কিছুই হয়নি, গতকালকে আসলে কিছুই হয়নি। যদি সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকে, সেটা সম্ভবত সে নিজেই করেছে। কারণ হচ্ছে যে এই ধরনের ছবি তার মোবাইলে নাই, কারণ এরকম অ্যাক্টিভিটিস করে কেউ ছবিগুলো নিজের মোবাইলে রাখবে না। আপনারা যে ধরনের ছবি বা ভিডিও দেখেছেন এগুলো রাখবে না। আর সে বলেছে আমি তার ফোন থেকে ডাটা কালকে নিয়েছি, ওর সাথে আমার 1 তারিখ মার্চ থেকে যোগাযোগ, এবং ওর ফোনের পাসওয়ার্ড আমি জানি। তাহলে গতকালকে এমন কি হলো যে গতকালকে আমার তার ডাটা ট্রান্সফার করতে হবে? এমন কিছু হয়নি। গতকালকে সে এসেছিল 2টা পারপাসে। এক হচ্ছে তাকে আজকের মধ্যে জমি কিনে দিতে হবে, এবং আজকের মধ্যে সমস্ত মামলা তাকে তুলে দিতে হবে। এটার জেদ ধরেই সে লাইভগুলো করেছে, এবং এটার জেদ ধরেই সে আমার সাথে এরকম। আমি আপনাদেরকে আজকে জাস্ট বলতে চাই যে আমি এই কোনো কিছুতে আর নাই। এই ধরনের মানুষের সাথে, মানুষ জানানোর সাথে আমি আর নাই, এবং আমি সোশ্যাল মিডিয়াতে নাই। আপনাদেরকে আমি লাস্ট টাইম, যেহেতু আপনারা বারবার বলছেন যে আপু কিছু বলেন, আপু কিছু বলেন, আমি এতটুকুই বলবো যে ও আমার কাছে কি মুক্তি চাচ্ছে, আমি ওর কাছে মুক্তি চাচ্ছি। কারণ আমি নানা রকম ব্ল্যাকমেল, নানা রকম ইমোশনাল ব্ল্যাকমেল, নানা রকম আমি কিন্তু একটা মেয়ে, আমি কিন্তু একটা এতিম মেয়ে, আমার কিন্তু বাবা নাই, আমার কিন্তু ভাই নাই। ও যে বলে না ওর বাবা এটা, আমার বাবা বেঁচে নাই, আমার বাবা মারা গেছেন অনেক আগে, আমার কোনো ভাই নাই। আমার একজন অনেক বৃদ্ধ মা আছেন, অসুস্থ মা আছেন, আমার 2টা ছোট ছোট বাচ্চা আছে, তার মধ্যে একটা বাচ্চা অনেক অসুস্থ। আমি ওকে আটকে রাখিনি, ও আমাকে 4টা বছর জিম্মি করে রেখেছেন। 4টা বছর আমি তার হাতের পুতুল হয়েছিলাম। ও আমাকে মুক্তি দেবে কি? আমি মামলা করেছি আমি মুক্তি পাওয়ার জন্য, আমি মামলা করেছি ওকে আটকানোর জন্য না। আমি মামলা করেছি আমাকে এই ধরনের ফিজিক্যাল অ্যাসল্ট থেকে যেন মুক্তি দেওয়া হয়, আমার উপরে এই ধরনের অত্যাচার করা হচ্ছে এগুলো থেকে যেন মুক্তি দেওয়া হয়, আমার সাথে এই ধরনের প্রতারণা করা হচ্ছে এগুলো থেকে যেন মুক্তি দেওয়া হয়। মামলা করেছি ওকে আটকানোর জন্য না। ও মানুষ না, ও মানুষ হলে এগুলো করতে পারতো না। আমি আর ওর লাইফে নাই, আমার কোনো সোশ্যাল মিডিয়াতে থাকারও দরকার নাই। আমার ব্যক্তিগত লাইফ আছে, আমার সন্তানরা আছে, আমি তাদেরকে নিয়ে আমি বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি একটা সুস্থ লাইফ লিড করতে চাই। আমি এই ধরনের মানসিক টর্চার, শারীরিক টর্চারের মধ্যে আমি আর থাকতে চাই না। আমার অর্থ বলেন বা সঞ্চয় বলেন, সমস্ত কিছু সে নিয়ে গেছে, নানাভাবে নিয়ে গেছে, কখনো জোর করে, কখনো প্রতারণা করে, কখনো গলায় পাড়া দিয়ে। এখন আমি লোনের উপরে আছি, আমি ঋণ শোধ করতে করতে আমার দিন কাটতেছে। তো এখানে কে কাকে আটকে রেখেছে? আনুমানিক কত টাকা আপনার কাছ থেকে নিয়েছে মামুন? আমার এখন প্রায় অনেক টাকা লোন হয়ে গেছে, অনেক টাকা লোন হয়ে গেছে। এটা আমি মানে কি বলবো, কত হলো এটা, 49 এই ধরনের লোন আমার এখন। 49 বলতে 49 লাখ। এবং এই টাকাটা সম্পূর্ণ মামুনের পিছনে গিয়েছে? হ্যাঁ। শুধু কি লোনের টাকায় নাকি লোনের টাকার উপরেও গেছে? লোনের টাকার উপরে তো সঞ্চয় যা ছিল, এখন আমার তো কোনো সঞ্চয়ই নাই, সঞ্চয় চলেছে এখন লোন। এবং তার লাস্ট টার্গেট হচ্ছে আমার বাড়ি। আপনাদেরকে তো আপনারা সবসময় দেখছেন, 2 বছর আগ থেকে দেখতেছেন যে সে বাড়ি যাচ্ছে। বাড়িটা তো আমার বাবার, এটা বাবার নামে এখনো লেখা, এটা আমাদের নামে এখনো আসেনি যে আমি তাকে দিতে পারবো। এই জন্য দিতে পারিনি দেখেই কিন্তু তার এই অত্যাচার শুরু হয়ে গেছে। তাহলে এই বাড়ির ঘটনার আগে কিন্তু আপনারা কখনো এই ধরনের মারপিট, ক্ল্যাশ বা কোনো কিছু কিন্তু কখনো আপনারা দেখেন নাই। ভবিষ্যতে কি মামুনের সাথে হওয়ার সম্ভাবনা আছে? আমি তো আপনাদেরকে বললাম যে আমার মামলা করার উদ্দেশ্যই হচ্ছে যে ওর কাছ থেকে আমি যেন মুক্তি পাই, ওর কাছ থেকে যেন আমি ছাড়া পাই। আমি ওর ছায়ার মধ্যে থাকতে চাই না, এবং আমি চাই ওর কোনো প্রভাব আমার পরিবার বা আমার উপরে যেন আর না আসে। আমার কোনো দরকার নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার। আমি আজকে আপনাদের কাছে আমার মনে হয় যে আমি এরপরে আমি আর কারোর সাথে দেখা করতে চাই না। আজকে মনে হয় 3য় দিন, আমি দেখা করতে চাইনি আপনাদের সাথে, আর কারোর সাথে আসলে
আমার দরকার নেই। আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে থাকতে চাই, আমি আমার সন্তানদেরকে নিয়ে থাকতে চাই, আমি আমার পরিবারকে নিয়ে থাকতে চাই। আমার এরকম মানুষ আমার লাইফে আছে।